নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে মাছের ঝোলের একটা দারুণ রেসিপি শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। যে কোনো টাইপের রুই মাছ বা কাতলা মাছ নিয়ে নিলেই হবে। একটু জ্যান্ত টাইপের মাছ নিয়ে নিতে হবে। তো আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আর কাতলা মাছটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করব। আপনারা চাইলে এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। লাল লঙ্কার গুঁড়ো দিলে মাছ ভাজার সময় মাছের কালারটা খুব সুন্দর আসে, ভাজার কালারটা খুব সুন্দর আসে আর খুব সুন্দর একটা গন্ধও বের হয়। তো এর জন্য আমি এখানে হলুদ আর নুন খুব ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। কথায় আছে মাছে ভাতে বাঙালি। আমাদের প্রত্যেক দিনের মেনুতে মাছ বা মাছের ঝোল বা মাছ ভাজা এটা কিন্তু থাকেই। তবে একই রকম মাছের ঝোল খেতে খেতে যদি আপনারা বোর হয়ে যান তবে এরকমভাবে বানাতে পারেন। এইভাবে বানালে সবাই কিন্তু বারবার এইভাবেই মাছের ঝোল খেতে চাইবে এবং এক থালা ভাত এই দিয়েই নিমিষে শেষ হয়ে যাবে। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে তো এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। তো মাছটাকে অনেকক্ষণ মেখে রেখে দেবো। রেখে দিলে বেশ ভালো ম্যারিনেট হয় এবং ভাজার সময় কিন্তু তেল অনেকটা কম লাগে। এইবার মাছটাকে তিনটে তিনটে করে আমি মাছ এখানে কড়াইতে তেল গরম হতে দিয়ে তিনটে তিনটে করে মাছ ভেজে নেব। ভাজার সময় পট করেই উল্টানো যাবে না, একটুখানি এক পিঠ ভাজা হয়ে যাবে তারপরেই সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছটা ভাজা হতে হতে আমি এখানে শিলনোড়ায় আদা রসুন বেটে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি রসুন এবং আদার পরিমাণ কতটা নিয়েছি। আপনারা বুঝে শুনে এইভাবেই পরিমাণ অনুসারে দেবেন। এবার মাছটা এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে একটু লাল লাল কালারের হলেই মাছটাকে এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে। এবং মাছ ভাজা হয়েছে কিনা বুঝবেন কি করে? মাছ ভাজতে দিলে মাছ খুব সুন্দরভাবে ভাজা হলে মাছের কিন্তু একটা খুব সুন্দর ভাজা মাছের গন্ধ বের হয়, তখনই বুঝতে হবে এক পিঠ হয়ে গেছে, তখন উল্টো পিঠ উল্টে দিতে হবে। এই মাছের ঝোলে আমি একটু আলু ইউজ করব। আলু না হলে অনেকেই আছেন আলু খেতে খুবই পছন্দ করেন, আলু না হলে যে কোনো তরকারি তাদের চলে না, এই জন্য এখানে একটু আলু দিয়ে দেবো। আপনারা চাইলে শুধু মাছের ঝোল করতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগবে। এবার কড়াইতে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে কালো জিরা। কালো জিরা সামান্য পরিমাণ দিয়ে দিলাম। কালো জিরা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কুচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি দেব না। এই মাছের ঝোলটা খুব বেশি তেল মশলার ইউজ হবে না, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর খুব বেশি মশলা এর মধ্যে দেব না, খুব বেশি পেঁয়াজ রসুন এগুলোর কোনো কিছুরই ইউজ হবে না। এখানে দেখতেই পাচ্ছেন খুব সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত এই এপিট ওপিট করে ভেজে নেব, একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এইভাবে কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে, তখনই একদম খুব বেশি ভাজা ভাজা হওয়ার আগে যখন পেঁয়াজের গা থেকে পেঁয়াজ ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে এবং পেঁয়াজের মধ্যকার যে জলীয় অংশটা কমে যাবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, যেটা আমি শিলনোড়ায় বেটেছি। শিলনোড়ায় বাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে দিতে পারেন বা পেস্ট করা যদি ফ্রিজারে ফ্রোজেন করা থাকে সেগুলো ইউজ করতে পারেন। আদা রসুনটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটা আদা রসুনের সুন্দর ভাজা গন্ধ বের হচ্ছে। আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর মধ্যে কিন্তু অনেকটাই জল জল মতন থাকে, এই জন্য কিন্তু আদা রসুনটা পুড়ে যাবে না।
আদা রসুনটা ভাজা হওয়ার পরেই আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটোটা নরম হওয়ার জন্য এখানে লবণ দিয়ে দিলাম। তরকারিতে যে পরিমাণ আমি লবণ ইউজ করব, স্বাদ মতন লবণ আপনারাও দিয়ে দেবেন, আপনারা যেমন লবণ খান। তো লবণ দেওয়ার ফলে এই টমেটোটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসবে। আর নরম হয়ে আসলেই এর মধ্যে যখন টমেটোর গা থেকে জল ছাড়তে শুরু করবে, তখনই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি, গোলমরিচের গুঁড়ো আর একটু মিট মশলা। সবার লাস্টেই মিট মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারিটা রান্না করব না। আপনারা যদি তরকারি ঝোলের কালারটা একদম লাল লাল চান, তাহলে আপনারা লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এইবার মশলাটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু পুড়ে যাবে না, যেহেতু টমেটোটা নরম হয়ে টমেটোর গাছ থেকে অনেকটা জল জল মতন বেরিয়ে এসছে। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট একটা বাটির, সামান্য বলতে গেলে এটা 1 চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার ফলে এই মাছের ঝোলটা কিন্তু একটু গাঢ় গাঢ় মতন হবে। আর বেসনের একটা টেস্ট আছে আলাদা। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। এর সুগন্ধেই এক থালা ভাত খেয়ে নেবে সবাই। ভীষণ ভালো একটা গন্ধ বের হবে মাছের ঝোলের, আর খুব ভালো একটা টেস্ট হবে। এইবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে আবারও একটু খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে বেসনের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, তো বেসনের কোনো রকম গন্ধ না থাকে। একটু বেশ টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আলু দিয়ে আলুটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে আলুটা আগে তেলে ভেজে নিতে পারেন। এখানে আমি তেলে ভেজে নিলাম না। তেলে ভেজে না নিলেও কোনো সমস্যা নেই, একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন মশলা এবং আলু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। কড়াইয়ের গায়ে কিন্তু মশলা এইভাবে ধরে ধরে আসছে, তখনই বুঝতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর দরকার নেই ভাজার। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এখানে আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, এর কারণ ঝোলটা একদম পাতলা পাতলা রান্না করব। আপনারা যদি ঝোল একটু গাঢ় গাঢ় চান, তাহলে জলের পরিমাণ একটু কম দেবেন, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। তো এইবার এই যে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মশলাগুলিকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, জলের সাথে যাতে ভালো করে মিক্স হয়ে যায়। এবার জল ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি। ভেজে রাখা মাছগুলি দিয়ে এইভাবে মিডিয়াম আঁচে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে। আর এই তরকারির 4 সাইড দিয়ে তেল কিন্তু সেপারেট হয়ে একদম 4 সাইডে জমা হয়ে যাবে যখন, এই যে দেখতেই পাচ্ছেন চার সাইডে কেমন একটা লাল রেড কালারের এই যে তেলের একটা লেয়ার হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে। এইবার সবজি যেটা দিয়েছি আলু, সেটা খুব ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নেব। চেক করে নিয়ে তারপরেই মাছের ঝোলটা নামিয়ে নিতে হবে। এই যে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের ঝোলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সবার লাস্টে। আর একটা কড়াইতে
তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দিলাম জিরা, গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। আপনারা এই জিরার সাথে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন, তাতে টেস্ট আরও ভালো আসবে। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করলাম না, যেহেতু বাচ্চারা খাবে, তো এই জন্য। এবার ওই তেল ফোড়ন যেটা দিয়েছি সেই তেলটা এর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আর একটু সময়ের জন্য ফুটিয়ে নেব। এবার নামানোর প্রায় টাইম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। শীতকালের তরকারি ধনেপাতা না দিলে চলবে না। আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা, আর লাস্টে দিয়ে দিলাম জিরা গুঁড়ি, ভেজে রাখা জিরা গুঁড়ি। এবার সব মশলা টশলা সব কিছুই একটু ভালো করে মিশিয়ে তারপরে নামিয়ে নিলেই আজকের মতন রেডি হয়ে যাবে মাছের ঝোল। দুর্দান্ত স্বাদের মাছের ঝোল। এই মাছের ঝোল খেলে সবাই বারবার এই রকম মাছের ঝোলই খেতে চাইবে। প্রত্যেক দিনের মাছের ঝোলের থেকে আলাদা রকম কোনো স্বাদ পেতে চাইলে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন এবং খুবই ভালো হয় খেতে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট।